সাময়িক সমাধান করা হয়েছিল, কিন্তু বিদ্যুৎ সংকট থেকেই যায়। পরবর্তীতে সরকার নিয়ে এসে রেন্টাল কেন্দ্রের আপডেট ভার্সন আইপিপি এবং তারপরে বড় বড় কিছু বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়। তো এই বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর আপনি যদি মালিকানা দেখেন, ম্যাক্সিমাম অলরেডি কিন্তু ছিল আওয়ামী লীগ এবং তাদের যে বিভিন্ন ধরনের এমপি বা তাদের আত্মীয় স্বজন অথবা তাদের সমর্থিত গোষ্ঠী ব্যবসায়ী। তো এই রেন্টাল কেন্দ্র আইপিপি এবং যে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো হয় সেগুলোর পিছনে আওয়ামী লীগ সরকার গত 15 বছরে ক্যাপাসিটি চার্জ দিয়েছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। কিন্তু এই 1.5 লক্ষ কোটি টাকা আসলে আমাদের কতটুকু ভ্যালুয়েট করেছে? কারণ আমরা গত 15 বছর আওয়ামী লীগের সময় আমরা 100 বিদ্যুৎ কেন্দ্র দেখেছি, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সবগুলোই ছিল আমাদের যে ফুয়েল ক্রাইসিস তৈরির অন্যতম কারণ। কারণ আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সবগুলো প্রাইমারি জ্বালানি ইম্পোর্ট বেস, হয় সেগুলো ফার্নেস হয় অথবা কয়লা অথবা এলএনজি। তো আপনারা জানেন যে আমাদের জ্বালানি তেলের বড় সোর্স মধ্যপ্রাচ্য, এলএনজি বড় সোর্স মধ্যপ্রাচ্য। এই বড় সোর্সগুলো এই সাম্প্রতিক যুদ্ধের ফলে আমাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়। কিন্তু আপনার যদি আপনারা গত 15 বছরের হিস্ট্রি দেখেন, এই যে ক্যাপাসিটি চার্জগুলো যারা তাদের হাতে গেছে তাদের মধ্যে অন্যতম কিন্তু আমাদের যে বড় বড় কিছু গ্রুপ আছে সেই গ্রুপ, যেমন সামিট গ্রুপের আপনারা সবাই জানেন। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং সে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেখানে সে শীর্ষ হিসেবে লিস্টেড। সিঙ্গাপুর সরকার বর্তমানে 41তম জন এবং তার সম্পদের পরিমাণ $1 বিলিয়ন বেশি সিঙ্গাপুর। কিন্তু সেই এই টাকার সোর্স সে কিভাবে নিয়ে গেছে? বাংলাদেশে কিন্তু কোন ধরনের বৈধ তার ভিডিও কোনো অনুমোদন ছিল না, কিন্তু সে সিঙ্গাপুরে তার ব্যবসা আছে এবং সে সেখানে তার তেলের কোম্পানি করা হয়েছে, সে সেখানে ইনভেস্ট করেছে এবং তার ব্যবসা সেখানে বড় করা হয়েছে এবং সিঙ্গাপুরে সেই তেলই সে বাংলাদেশে তার জাহাজে করে সে বাংলাদেশে আনতেছে এবং সেই বিদ্যুৎ কিন্তু সে পরিচালনা করতেছে, করে সেখান থেকে ক্যাপাসিটি চার্জ নিয়ে যাচ্ছে। একইভাবে আপনি দেখেন সামিটের পরে আসে ইউনাইটেড গ্রুপ, তারপরে আসে আমাদের যে বড় বড় কিছু ছিল ডরিং পাওয়ার, আওয়ামী লীগের একজন সাবেক এমপি, তারপরে আমাদের ওরিয়ন গ্রুপ, তাদের 5টা বিদ্যুৎ কেন্দ্র আছে। তো আমাদের বড় বড় যে সমস্ত প্রাইভেট গ্রুপগুলো ছিল তারাই কিন্তু আমাদের পাওয়ার সেক্টরের অলমোস্ট 80% তাদের নিয়ন্ত্রণ। তারপরে আমাদের আসে কিছু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পর্যায়ক্রমে আমাদের দেশে প্রবেশ করে আদানি এবং সে আদানি কিন্তু গত 3 বছরের আদানি আমাদের দেশ থেকে প্রায় 15,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ নিয়ে এবং এই যে ক্যাপাসিটি চার্জের বোঝা এখান থেকে কিন্তু আমরা 2050 সালে বের হতে পারবো না। শেখ হাসিনা চুক্তি করে গেছে 2050 সাল পর্যন্ত আমাদের এই ক্যাপাসিটি চার্জের বোঝা টেনে দিতে হবে। আমাদের খুব আশা ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছিল। আমাদের ধারণা ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট জ্বালানি সেক্টর এবং বিদ্যুৎ সেক্টর সংস্কারের উদ্যোগ নেবে। তো তারা একটা কমিটি করেছিল, কিন্তু সেই কমিটি এতই সময় পার করেছে যে আমরা সেখান থেকে কোনো রেজাল্ট পাইনি। তাদের যে রিকমেন্ডেশন আছে সেখানে বলা হয়েছে আদানির চুক্তিতে অনিয়ম হয়েছে, কিন্তু কি ধরনের অনিয়ম সেটা তারা স্পেসিফিক করেনি এবং কোনো ধরনের শাস্তির সুপারিশ করা হয়নি। মামলা তারা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য মামলার সুপারিশ করে দায়িত্ব শেষ করে এবং বর্তমান সরকার আসার পরেও বলা হয়েছে আমরা আদানি চুক্তি রিভিউ করতেছি, কিন্তু এই কথা বলতে কিন্তু অলরেডি 2 মাস পার হয়ে গেছে এবং গত সংসদে সত্তর শেষ হওয়ার সংসদ অধিবেশনে আমাদের বিদ্যুৎ মন্ত্রী একটা তথ্য দিয়েছেন যে বর্তমানে বিদ্যুৎ সেক্টরের পাওনা দাঁড়িয়েছে 52,000 কোটি টাকা বেশি এবং শুধুমাত্র বিএনপি সরকারের 1 মাস 19 দিনে পাওনা 5,237 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে এই সরকারকে কিন্তু বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে, কিন্তু সেটা দিতে পারতেছে না এবং বকেয়া করতে হচ্ছে। আমাদের এখন পাওয়ার জেনারেশন যে কস্ট, আমাদের পাওয়ার জেনারেশন কস্ট অলমোস্ট 12 টাকা প্লাস, কিন্তু আমরা সেই বিদ্যুৎ বিক্রি করতেছি 5.5 টাকা। তো কোনোভাবেই একটা রাষ্ট্র প্রতি বছর 50-52,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সেক্টর চলতে পারেনি। তো আমাদের এই জন্য অবশ্যই জ্বালানি সেক্টর খুব দ্রুত ভিত্তিতে সংস্কার করতে হবে এবং বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য যে ধরনের ক্যাপাসিটি চার্জ ছিল এগুলো সংস্কার করতে হবে। সেটার জন্য কিন্তু আমাদের খুব বেশি তুলে দেওয়া দরকার না। আমরা কিন্তু পাকিস্তানে দেখেছি যে 2024 সালে পাকিস্তানে কীভাবে তাদের পাওয়ার সেক্টর বাংলাদেশের সেম মডেলই তাদের ছিল, তাদের ওভার ক্যাপাসিটি ছিল, তাদের ক্যাপাসিটি চার্জ ছিল, কিন্তু তারা কিন্তু মাত্র 3 মাসে পাওয়ার কোম্পানিগুলোর সাথে বসে তারা এগুলোর সলভ করছে এবং 30% তার ক্যাপাসিটি চার্জ কমে নিচ্ছে। তো আমাদের এখন এই নতুন সরকারের সামনে সুযোগ আছে, তারা যদি এই সুযোগ কাজগুলোতে হাত দেয় তাহলে কিন্তু খুব দ্রুত এই সমস্যা সমাধান করতে পারবে। আর যে কথা এখন বলা হচ্ছে সাম্প্রতিক যে পাওয়ার ক্রাইসিস শুরু করা হচ্ছে যে আমরা সোলারে যাবো,
তো সোলার আমাদের জন্য 10,000 মেগাওয়াট সোলার কথা বলছি, 10,000 মেগাওয়াট সোলার এর জন্য কতটুকু জমি দরকার, মানে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া আমরা কিন্তু শুধু বলে যাচ্ছি যে আমরা এটা করবো এটা করবো। 10,000 মেগাওয়াট করার জন্য যে পরিমাণ জমি দরকার সেই পরিমাণ জমি কিন্তু আমাদের খুব একটা অ্যাভেলেবল না। আমাদের যে সমস্ত ওয়েস্টল্যান্ড আছে সেখানে যদি আমরা পাওয়ার প্ল্যান্ট করি, তো সেগুলো ট্রান্সমিশন লাইন করার জন্য যে পরিমাণ খরচ হবে তাতে আমাদের সোলারের কস্ট হবে 18 থেকে 20 টাকা, যেটা আমাদের শেখ হাসিনার সময় 1,000 মেগাওয়াটের মতো সোলার করা হয়েছে। তো সেই সোলার আমাদের জন্য সাস্টেনেবল হয় না। তো সাস্টেনেবল সোলার করার জন্য কিন্তু সরকারের এখন উদ্যোগ নেওয়া উচিত, প্রত্যেকের বাসায় বাসায় রুফটপ সোলারে যাওয়া। যারা পাকিস্তানে আমরা দেখছি, পাকিস্তান কিন্তু 4 বছরের মধ্যে রুফটপ সোলারে বড় ধরনের রেগুলেশনই বলা যায়, তারা 5% ছিল তাদের 2021 সালে সোলার সোর্স, সেখান থেকে তাদের এখন পাওয়ার সোর্সের 25% সোলার থেকে, এবং বড় অংশই কিন্তু রুফটপ সোলার, এবং প্রত্যেকে তারা ব্যক্তিগত করেছে, এখানে সরকারের উন্নত ছিল না। তো বাংলাদেশ সরকারের এখন সময় তাদের যেহেতু সোলারের গুরুত্ব দিচ্ছেন, তারা অবশ্যই এখানে রুফটপ সোলারে গুরুত্ব দেওয়া উচিত। আর আপনার যদি আমরা একটু পরিসংখ্যান দেখি, গত 5 বছরে কিন্তু আমাদের পাওয়ার সেক্টরে আমাদের পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারা প্রায় 1.5 লক্ষ কোটি টাকা লস করেছে, এবং ভর্তুকি দেওয়া তার জন্য ভর্তুকি দেওয়া সরকারকে প্রায় 1 কোটি 20 লাখ টাকা, 1 কোটি 20 লক্ষ টাকা আমাদের ভর্তুকি দেওয়া হয়েছে। তাদের কিন্তু এই সরকার যদি ভর্তুকি দিয়ে থাকে, তাহলে আমাদের আগের সঙ্গে আলোচনা হলে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এগুলোতে বরাদ্দ যাচ্ছে না, আমাদের জ্বালানি খাতে প্রচুর ভর্তুকি দিয়ে যাচ্ছে। ভর্তুকি কমানোর জন্য দ্রুত আমাদের জ্বালানি সেক্টর সংস্কার দরকার। আর আমাদের এখন 1 মিনিট আমি ছোট্ট একটু বলি যে আমাদের যে খুব বেশি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে অনিয়ম সেগুলো নিয়ে কথা হয় না, আর সবাই শুধু কথা বলে যে আদানি বা এইটা সেটা, কিন্তু আমাদের বড় যে 10টা কোম্পানি আছে, আমরা যদি 10টা কোম্পানির সাথে সরকার ধরা হয় এবং বড় 10টা কোম্পানির সাথে নেগোসিয়েশন করা হয়, তাহলে কিন্তু আমাদের পাওয়ার জেনারেশন কস্ট অলমোস্ট 40% কমানো সম্ভব। এবং এখন যে আমাদের বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এই 40% কস্ট কমানো হলে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রয়োজন হবে না। এটা নিয়ে ক্যাবিনেট কাউন্সিল স্যার বেশ সময় ধরে কথা বলেছে, কিন্তু কখনো এই বিষয়গুলো আগে সরকারও গুরুত্ব দেয় না, অন্তর্বর্তী সরকারও গুরুত্ব দেয় না। আমরা চাইবো যে নতুন সরকার যেন এটা অবশ্যই গুরুত্ব দেয়, এবং এনসিবি যেন সরকারের উপর প্রেশার গ্রুপ হিসেবে এটা তাদের কাছে প্রতিষ্ঠিত করে যে বিদ্যুতের দাম বাড়ানোর সমাধান না, বিদ্যুৎ খাতের জরুরি সংস্কার দরকার, সেটা যেন তারা গুরুত্ব দেয়। ধন্যবাদ জনাব ইসমাইল আলী, সম্পাদক জাতীয় অর্থনীতি। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে পৃথিবীর প্রতিটি দেশই বিদ্যমান গ্লোবাল বাস্তবতার সাথে তাল মিলিয়ে যেভাবে নিজেদের পলিসিতে পরিবর্তন আনছে, বাংলাদেশে এখন পর্যন্ত তার খুব অল্পই পরিলক্ষিত হচ্ছে। আমরা বেশিরভাগ দেখি যে আমরা খুব কমন কিছু পলিসি নিচ্ছি, যে পলিসিগুলো বিভিন্ন দেশে আমরা ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। তো আমাদেরকে কিভাবে পলিসি লেভেলে আরো বেশি অ্যাডপ্টেশন নিয়ে আসা যায় সেটা নিয়ে ভাবতে হবে। এবং আমরা ওনার বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলাম যে বাংলাদেশে শুধুমাত্র আপনার পাওয়ার জেনারেশন কিংবা ডিস্ট্রিবিউশনের প্রবলেম না, এখানে যদি একটা সুশাসন নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু আমরা জ্বালানি নিরাপত্তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন করতে পারবো না। আমি এখন অনুরোধ জানাচ্ছি জনাব শফিকুল আলম ভাইকে, তিনি লিড এনার্জি অ্যানালিস্ট, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে টেকসই জ্বালানি নিরাপত্তার জন্য আর্থিক খাতের কি কি সংস্কার প্রয়োজন বলে তিনি মনে করেন। ধন্যবাদ। শুভ বিকেল সবাইকে। রেসিপিকে ধন্যবাদ একটি কনভেনশন আয়োজন করার জন্য। দেখুন, বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে আলোচনা আসলেই প্রথমেই কিছু প্রবলেম, স্ট্যাটিস্টিক্স এগুলো আসে, তো আমি সেগুলো শেয়ার করব। আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের দিকে যদি তাকাই তাহলে আমরা যেটা বলতে পারি একটা সিঙ্গেল সেন্টেন্স, সেটা হচ্ছে এই সেক্টর দুটো পারপিচুয়াল ভালনারেবিলিটি আছে, কারণ কন্টিনিউয়াস ভালনারেবিলিটি যেটা আমরা দেখছি। প্রথম এটা চোখে পড়ে লোকজনের মাঝে। আমরা যারা অ্যানালাইসিস করি তারা আমরা 6, 7, 8, 10 বছর আগে থেকেই বুঝতে পারছিলাম যে আমরা মাত্রাতিরিক্ত একটি আমদানি নির্ভর জ্বালানির দিকে যাচ্ছি, যেটা আমাদের ইকোনমির জন্য কোনোভাবেই সাস্টেনেবল না। কিন্তু খালি চোখে, মানে যারা সাধারণ জনগণ, যারা এত কিলোওয়াট আওয়ার, মেগাওয়াট, জুল এসব জিনিস নিয়ে ভাবেন না, তাদের কাছে এটা প্রথম আসে করোনা ভাইরাসের পর, তাই না? তখন এই জিনিসগুলো পত্রপত্রিকায় বেশি বেশি আসা শুরু হয় যে আমাদের একটা ওভার ক্যাপাসিটি তৈরি হয়েছে, যে কারণে ক্যাপাসিটি পেমেন্ট না। আমি এটা আরো ওপেনলি সবার সামনে ধরা পড়ে ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের পর, যখন দেখা যাচ্ছিল যে আমাদের
যথেষ্ট সক্ষমতা আছে, কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, আমরা জ্বালানি আমদানি করতে পারছি না। এবং একই ভালনারেবিলিটি আমরা আমার মিডল ইস্ট ক্রাইসিসের কারণে দেখতে পাচ্ছি। তো এর কারণটা যদি আমরা দেখি, তাহলে গত 4-5 বছরে আমাদের ওভারঅল প্রাইমারি এনার্জি, এখানে আমাদের আমদানি নির্ভরতা সিগনিফিকেন্টলি বেড়েছে, যেটা 5 বছর আগেও ছিল 47%, সেটা এখন 62.5%। এবং এভাবে যদি আমরা আগাতে থাকি, এটা খুব দ্রুতই হয়তো 2030 থেকে এটা 80, 85 বা 90% গিয়ে আমরা করি। তার মানে হচ্ছে আমাদের ট্রানজিশন করতে হবে, এবং অন্যান্য দেশ এনার্জি ট্রানজিশন করছে এবং আমাদের সেদিকে যেতে হবে। খেয়াল রাখতে হবে, ট্রানজিশন প্রসেস কিন্তু সারা পৃথিবীতে অনেক আগে থেকেই হচ্ছে। একসময় আমরা অন্য ফিউয়েলে ছিলাম, সেখান থেকে কয়লা, তেল, কয়লা, দেন গ্যাস এবং আদার সোর্স আমরা যাচ্ছি। তো আমাদেরকে সেই ট্রানজিশনটা করতে হবে, এবং সেটা আমাদের রেলিভেন্স এবং এভিডেন্স দুইটার উপর বেস করেই করতে হবে। এখন আসে আমাদের বিদ্যুৎ খাতের যে অবস্থা দাঁড়িয়েছে, দেখুন আমাদের ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে প্রায় 29,000 মেগাওয়াট, এবং যদি আমরা ডিরেটেড ক্যাপাসিটি চিন্তা করি, অর্থাৎ যেটা ডিপেন্ড করতে পারে, সেটা প্রায় 27,000 মেগাওয়াট। কিন্তু কিছুদিন আগে এপ্রিলের 23-24 তারিখে দেখলাম আমরা 3,000 মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে, তাই না? মাত্র 16,700 মেগাওয়াট ডিমান্ড। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে 2024 সালের তুলনায় ডিমান্ড ডিস্ট্রাকশন হয়েছে এখন পর্যন্ত আমরা যদি দেখতে পাই। কারণ 2024 সালে ম্যাক্সিমাম পিক ডিমান্ড ছিল 17,200 মেগাওয়াট, সেটা 2025 সালে এসে জুলাই মাসের দিকে দেখা গেল 17,099 মেগাওয়াট। এবছর এখনো এপ্রিল মাসে 17,000 মেগাওয়াট ক্রস করেনি। তার মানে কিছুটা ডিমান্ড ডিস্ট্রাকশন দেখা যাচ্ছে। এর কারণ হতে পারে ইন্ডাস্ট্রিগুলো আসলে সাফিসিয়েন্ট এনার্জি পাচ্ছে না, যে কারণে নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে না, আরো ফ্যাক্টর থাকতে পারে এর সাথে। তো এখন ওভারঅল যে জিনিসটা করতে হবে, এনার্জি সিকিউরিটিও যেমন বাড়াতে হবে, সেই সাথে ট্রানজিশনের অপশনগুলো যদি দেখুন, আমরা দিনের বেলা ব্যবহার করি অত্যন্ত এক্সপেন্সিভ তেল, ফার্নেস অয়েল। তো ফার্নেস অয়েলে আমরা কতটুকু বিদ্যুৎ উৎপাদন করি? গত অর্থ বছরে আমরা 10.8% মতো আমরা বিদ্যুৎ উৎপাদন করেছি, যেটা হচ্ছে 10,860 গিগাওয়াট আওয়ার। প্রতি ইউনিটে খরচ হয়েছে, প্রতি কিলোওয়াট আওয়ারে খরচ হয়েছে 27 টাকার মতো। এটা অত্যন্ত এক্সপেন্সিভ বিদ্যুৎ। এখন যদি আমরা আমাদের আশেপাশের দেশগুলোর সাথে তুলনা করি, ভারত এবং পাকিস্তান, তারা দুটো দেশই 1% নিচে ব্যবহার করে। ভিয়েতনাম, যারা আমাদের অ্যাপারেল সেক্টরের প্রতিনিধি, যাদের সাথে আমরা কম্পেয়ার করি, তারা কতটুকু ব্যবহার করে? তারাও 1% নিচে, ইনফ্যাক্ট 0.02% বা 0.03%। তো কাজে এটা একটা লো হ্যাঙ্গিং ফ্রুট, দিনের বেলায় সূর্যের আলো ব্যবহার করে দিনের বেলায় তেলের ব্যবহারটাকে কমানো, এবং সেটা যদি আমরা করি, আমরা 8-9 টাকা 10 টাকার ভিতরে আমরা সেটা করতে পারি, সাশ্রয় হবে 15-16 টাকা। ব্যাটারি স্টোরেজ এক্সপেন্সিভ, কিন্তু গ্র্যাজুয়ালি খরচ কমছে। তেলের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে এখনই এটা ফিজিবল। সো রাতের বেলাও সেটা চিন্তা করা যেতে পারে। এই যে তেল ভিত্তিক পিকিং পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, এটার 70% মতো যদি আমরা কমাতে পারি, 11,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকার মতো ফার্নেস অয়েল আমদানি প্রতি বছর কমানো সম্ভব। সো আমদানি নির্ভরতা এখানে কমানোর সুযোগ আছে। এর পাশাপাশি যেটা হচ্ছে, আমাদের অন্য সময়ও রিনিউয়েবলের ব্যাপারে চিন্তা করতে হবে। লো হ্যাঙ্গিং ফ্রুট হিসেবে আছে ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার। ইন্ডাস্ট্রিগুলোতে শ্রেডার ডাটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 300 মেগাওয়াটের মতো হয়েছে, 300+ মেগাওয়াট। কিন্তু আমি ইন্ডাস্ট্রিগুলোর সাথে দেশের ইন্ডাস্ট্রির কথা বলে দেখেছি, এটা অলরেডি 500 মেগাওয়াটের উপরে রুফটপ সোলার তারা করেছে, এবং এই খাতে আরো পটেনশিয়াল আছে। অ্যাটলিস্ট 3,000 মেগাওয়াট বা 3,500 মেগাওয়াট আমরা করতে পারি। তো কাজে এটা দ্রুততার সাথে করা প্রয়োজন, যেহেতু বাজেট আসছে। এই খাতে যে প্রতিবন্ধকতা আছে গভর্নমেন্টের, সেটা দূর করা প্রয়োজন। ফর এক্সাম্পল, ডিসপ্রপোর্শনেটলি এই রুফটপ সোলার বা সোলার ইরিগেশন দুটোই হাইলি ইম্পোর্ট ডিউটি দ্বারা এফেক্টেড। 28.73% ইম্পোর্ট ডিউটি আছে সোলার প্যানেলে, ইনভার্টারও 28.73%। অন্যদিকে স্ট্রাকচার যে আছে, যার উপর বসানো হবে, সেটা 61.8% আমদানি শুল্ক আছে। এখন আমরা যখন আমদানি নির্ভরতার দিকে এইভাবে পৌঁছে গেছি, বিদ্যুৎ খাতে 65% উপরে, অন্যদিকে প্রাইমারি এনার্জিতে 62%, সে জায়গায় এই রুফটপ সোলারের এই অ্যাক্সেসরিজ গুলো উপরে আমদানি শুল্ক থাকাটা সত্যিকার কাজে বাজেট যেহেতু আসছে, জুনের 4 তারিখে সম্ভবত গভর্নমেন্ট অ্যানাউন্স করবে। তো এটা একটা জায়গা হতে পারে যে একটা 2 বছর বা 3 বছরের জন্য আমদানি শুল্ক পুরোপুরি ওয়েভার দিয়ে দেবে। কিন্তু ব্যাটারি এনার্জি স্টোরেজের ক্ষেত্রে 61.8% আমদানি শুল্ক আছে। এখন ইন্ডাস্ট্রিগুলো যখন বিদ্যুতের জন্য সাফার করছে, এই আনইন্টারাপ্টেড সাপ্লাই পাচ্ছে না, অন্যদিকে তারা সাফিসিয়েন্ট গ্যাস সাপ্লাইও পাচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে ব্যাটারি এনার্জি স্টোরেজে আমদানি শুল্কটা ওয়েভ যদি করে দেওয়া হয়, কোনো ইন্ডাস্ট্রি হয়তো সেই সুযোগটা নিবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা গ্যাসের যে বিষয়টা, আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনটা পিক করেছিল 2016-17 দিকে। আমরা যদি দুটো দেশের ডাটা দেখি, তাহলে সর্বোচ্চ উৎপাদনে যখন যায় একটা দেশের গ্যাসের
লোকাল গ্যাস, ডোমেস্টিক গ্যাস, এটা অ্যাটলিস্ট কয়েক বছর সাস্টেইন করে। আনফরচুনেটলি আমাদের এটা সাস্টেইন করে 2016-17 সালে পিক ছিল, তারপরে বছর থেকে এটা ফল করা শুরু করে এবং আমরা এলএনজি এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমরা গত অর্থ বছরে যে পরিমাণ এলএনজি আমদানি করেছি সেটা হচ্ছে আমাদের টোটাল গ্যাস কনজাম্পশনের মাত্র 28.8%। তার জন্য আমরা ব্যয় করেছি $3.5 বিলিয়ন উপরে। আর এখন মিডল ইস্ট ক্রাইসিসের পরে আমাদের যে দামে এলএনজি কিনতে হচ্ছে স্পট মার্কেট থেকে, সেটা হচ্ছে আপনার মোর দ্যান $20 পার MMBTU। এবং এর কারণে আমরা এপ্রিল থেকে জুন মাস, এবছরের এপ্রিল থেকে জুন, এই পিক সামার টাইমের কথা যদি চিন্তা করি এবং এটাকে যদি কম্পেয়ার করি 2024-25 অর্থ বছরের এপ্রিল থেকে জুন মাস, সমপরিমাণ এলএনজি যদি এবছর আমদানি করতে যাই তাহলে গভর্নমেন্টকে $1 বিলিয়ন উপর এক্সট্রা সাবসিডি দিতে হবে শুধুমাত্র এলএনজিতে, রিগ্যাসিফিকেশন এবং টার্মিনাল কস্ট ছাড়া। কাজে আমাদের এই কস্টগুলোকে ফ্যাক্টরিং করতে হবে আমাদের টোটাল এনার্জি সিস্টেমে, যে আমরা কিভাবে জ্বালানি নিরাপত্তা বাড়াবো এবং আমদানি নির্ভরতা আসলে কমাবো এবং খরচগুলো কমাবো। আরেকটি বিষয় আমার প্রথম বক্তা বলে গেছেন বিদ্যুৎ খাতের ভর্তুকির কথা, সেখানে একটি স্ট্যাটিস্টিক দিই, সেটা হচ্ছে 18-19 সালের দিকে আমাদের এই খাতে রেভিনিউ শর্টফল ছিল 8,000 কোটি টাকা। 2018-19 সালে বা 17-18 সালে যদি বলা, সেটা গত অর্থ বছরে গিয়ে হয়েছে 55,600 কোটি। এর মূল কারণ কিন্তু হচ্ছে আমাদের উৎপাদন খরচ 12 টাকা 10 পয়সা, আমরা বিক্রি করছি 7 টাকা 4 পয়সা, এই 5 টাকা গ্যাপের কারণে। কাজে আমাদেরকে ওভারঅল যে লস গুলো হচ্ছে প্লাস আমরা যে এক্সপেন্সিভ জ্বালানি কিনছি সেটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে এই যে ওয়াইডনিং গ্যাপ এটাকে আমরা কমাতে পারি। আরেকটি বিষয় হচ্ছে এই অর্থ বছরের মধ্যে এটা সিগনিফিকেন্টলি বেড়ে যাবে বিকজ আমাদের মিডল ইস্ট ক্রাইসিসের কারণে তো সবকিছু মিলিয়ে আমাদের গ্র্যাজুয়ালি, যেটা আমরা আগে বলতাম, আমি কিছুদিন আগে বলতাম যে আমাদের গ্র্যাজুয়াল এনার্জি ট্রানজিশন দরকার, আমার মনে হয় আমাদের অ্যাক্সিলারেটেড এনার্জি ট্রানজিশন। রিনিউয়েবল এনার্জি কথা বললাম, শেষ করছি এনার্জি এফিসিয়েন্সির কথা বলে। এনার্জি এফিসিয়েন্সি অনেক ক্ষেত্রে লো হ্যাঙ্গিং ফ্রুট, অনেক অপরচুনিটি আছে ইন্ডাস্ট্রিগুলোতে, ব্যবসা বাণিজ্য, সেটা আমাদের চিন্তা করা উচিত। একটা ছোট এক্সাম্পল দিই, আমরা যে ফ্যানগুলো ইউজ করি সবার বাসায়, আমরা কিন্তু ফ্যান ম্যাক্সিমাম টাইম ইউজ করি, বাকি কিন্তু আমরা খুব বেশি সময় ব্যবহার করি না। এই ফ্যানগুলো কিন্তু যেগুলো পুরোনো সেগুলো 80 ওয়াট 100 ওয়াট, সবগুলো ফ্যানকে আগামী 5-7 বছরের ভিতর যদি 35 ওয়াটের বিএলডিএস ফ্যান দিয়ে যদি আমরা রিপ্লেস করতে পারি, সেখানে সিগনিফিকেন্ট বিদ্যুৎ সাশ্রয়ের সুযোগ আছে। একইভাবে ফিউচারে লোকজন যে এয়ার কন্ডিশনার কিনবে, আমাদের মূল লোডের কিন্তু মেজর পার্ট হচ্ছে এই কুলিং লোড, এয়ার কন্ডিশনার এবং ফ্যান। এটা কিন্তু এক্সাম্পল হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল তখন আমাদের পিক ডিমান্ড ছিল মাত্র 9,000 মেগাওয়াট, ওয়ারেজ আমাদের 10,000 মেগাওয়াট, কিন্তু আমাদের গরমের সময়টা কয়েকদিন আগে আমাদের 16,700 মেগাওয়াট, যখন বৃষ্টি হচ্ছে তখন এটা 9,000 মেগাওয়াট নেমে আসে। এই সিগনিফিকেন্ট ডিফারেন্সটা কিন্তু হচ্ছে এয়ার কন্ডিশনার এবং ফ্যান। কাজে ফিউচারে আমরা এই জিনিসগুলো যেন ইনসেন্টিভাইজ করি, গভর্নমেন্ট যেন ইনসেন্টিভাইজ করে তাদের এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার, এফিশিয়েন্ট ফ্যান, এগুলো কিন্তু সহায়তা করে। এখানে একটা ডিসপ্রপোর্শনেট ট্যাক্সের ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এয়ার কন্ডিশনারের যে কম্প্রেসার উইথ ইনভার্টার আনলে সেটার উপর হাই ইনপুট ডিউটি আছে কম্পেয়ার টু কম্প্রেসার উইদাউট ইনভার্টার। এটাও কিন্তু একটা অ্যানোমালি। আপকামিং বাজেটে গভর্নমেন্ট যদি এটা অ্যাড্রেস করে তাহলে হয়তো ভালো হবে। লাস্ট কথা, সেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের জন্য গভর্নমেন্টের হাতে সুযোগ আছে। আপকামিং বাজেটে গভর্নমেন্টের হয়তো ইনোভেশনের সুযোগ আছে। এখানে হয়তো 5,000 কোটি টাকার মতো যদি একটা বাজেট অ্যালোকেশন গভর্নমেন্ট করতে পারে, সোলার ইরিগেশন, রুফটপ সোলার এবং অন্যান্য ইন্টারভেনশন হয়তো কুইকলি এক্সিলেন্ট বা ইমপ্লিমেন্ট করা যাবে। আমি সাথে আমদানি শুল্কের কথা যেটা বলছিলাম সেটা হলে ওই ব্যাপার। ধন্যবাদ। ধন্যবাদ শফিকুল আলম, লিড এনার্জি অ্যানালিস্ট, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। আমরা একটা বিষয় অন্তত অনুধাবন করছি, গ্লোবাল মার্কেটের সাথে যে বিষয়গুলো কানেক্টেড, বাংলাদেশের যে সংস্কারের অন্যতম একটা প্রায়োরিটি হতে পারে সেই খাত। যেমন আমরা যখন অর্থ খাতের সংস্কার দেখি, আপনারা জানেন যে আমরা যখন IMF থেকে লোন নিতে যাই তখন আমাদের অনেকগুলো সংস্কারের প্যাকেজ ধরিয়ে দেওয়া হয়। মূলত প্যাকেজগুলো কিন্তু লোকাল মার্কেটের সাথে যুক্ত খুব কম, মেনলি গ্লোবাল মার্কেটের অংশ হিসেবে বাংলাদেশের যে জায়গাগুলো বাধা বলে প্রতীয়মান হয় সেগুলো কিন্তু সংস্কারের প্যাকেজে আমাদের বৈদেশিক স্টেক হোল্ডার্সদের একটা প্রেশার থাকে। আর এনার্জি এবং এই সংক্ষিপ্ত বিষয়ে আমরা যেটা অনুধাবন করেছি, এখন যেহেতু আমরা আমদানি নির্ভর দেশ, ইভেন যদি আমরা সোলার এনার্জিতেও যাই সেক্ষেত্রে আমাদের যে প্রধান যে ম্যাটেরিয়াল সেটাও আমদানি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের আভ্যন্তরীণ বাজারে প্রথমত এফিসিয়েন্সি, দ্বিতীয়ত সুশাসন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এই আলোচনার মাধ্যমে আরেকটা বিষয় আলোকপাত করতে পারি এখন থেকে, যে আমরা স্বাভাবিকভাবে সংস্কার অনেকগুলো ডাইমেনশন আছে, কিন্তু একটা ডাইমেনশন হতে পারে
যে গ্লোবাল মার্কেটের সাথে কানেক্টেড বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলোকে প্রায়োরিটি ভিত্তিতে সংস্থার আওতায় নিয়ে আসা, যাতে আমরা এই ধরনের যে কোনো ক্রাইসিসে খুব দ্রুত ফ্লেক্সিবলি আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারি। এরপর যে আমি আহ্বান জানাচ্ছি অধ্যাপক এম শামসুল আলম স্যার, জ্বালানি উপদেষ্টা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তার কাছে আমার মনে হয় গুরুত্বপূর্ণ আলোচনাটা শোনার পর আপনাদের রাজনৈতিক একটু সুবিধা হবে, খারাপ হবে না। তো আরেকটা বিষয় স্যারের কাছে আমাদের বিশেষভাবে জানতে চাওয়া, যে আমরা মাঝে মাঝে দেখি যে একটা ক্রাইসিস তৈরি করা হয় এবং ক্রাইসিসের পর গ্রাহকরা খুব বেশি প্যানিকড হয়ে যায় এবং তখন সরকার দাম বাড়িয়ে ফেলে। এই যে একটা প্রাইসিং, এই প্রাইসিংটা কি সত্যিকার অর্থে আমাদের সার্বিক অর্থনৈতিক যে গোল থাকে, গোল অর্জনে একটা বাধা হয়ে দাঁড়ায় কিনা, এবং গভর্নমেন্ট কিভাবে আগামী দিনগুলোতে ইভেন এনসিপি যদি কখনো রাষ্ট্র পরিচালনা যেতে হয়, তারা কিভাবে জিনিসগুলোকে এখন থেকে প্রিপারেশন নিতে পারে? স্যার আপনি একটু বেশি বলবেন, আপনার সময় 8 মিনিট। আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন এবং উপস্থিত সুধীবৃন্দ তিনজন না শুরু করতে চাই। করলেন প্রথমে এটা প্যাকেজ করবেন আমাকে এটা ছিল দিয়ে আনা দিয়ে পরে থাকতে হবে ওরা আছে এবং তাদের সঙ্গে আছে যাদের সঙ্গে বসছিলাম, এরকম একটা ইনস্টিটিউশন চেয়েছিলাম বহু জায়গা থেকে, কিন্তু তাদের নাগাল পায়নি, তাদের সঙ্গে। যাই হোক, যখন তারা উৎসাহ পোষণ করছে তখন আমার মনে হয়েছে যে আমাদের হয়তো এমন কোনো অবদান নেই, এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি যে তারা আমাদের কথা শুনতে সময় তার আগ্রহ করে আছে। এখন আগ্রহী হয়েছে, ওটা 24 রিপ্লেস হাসনাত আব্দুল্লাহ এমপি, উনি জ্বালানি কমিটিতে আছেন। আমার বক্তব্যে আমি কমেন্ট করবো যে আজকে অন্তত উনি এমপি বা এখন এমপি হয়ে এখন ক্ষমতায় গেছেন, বিরোধী দলে আছেন এবং তিনি বিভিন্ন লেভেল থেকে শুনছেন, আমলাদের কথা শুনছেন, তাদের তার কি উদ্দেশ্য সেটা বুঝতে পারছেন এবং তাকে অন্তত আজকে কথা বলার সুযোগ পাওয়া যায়, কিন্তু তিনি না। আমরা কাজ করলাম, দেখলাম যে তিনি না। তার মানে ওনাকে আমাদের কথা শোনার এখন প্রয়োজন হয় না। আশা করছি প্রয়োজন হবে, আজকে বলার পরে হয়তো, এবং সেই প্রয়োজন হওয়াটা অপেক্ষা করে রয়েছে। এখন আসা যাক, আমি কি কথা দিয়ে শুরু করবো সেটা আগে বলার আগে আমি হিস্ট্রিক্যালি এক মিনিট বলে দিই। আপনাদের সবার মনে আছে যে আমাদের দাদি নারীরা বলতো মনি ঘুমালো, সারা বিভাগ বর্গী হলো বেশি। সেই বর্গীদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, লুণ্ঠনের হাত থেকে বাঁচানোর জন্য আলিগড়ের আদেশ শুনল রাজস্বের 1/4 অংশ চাঁদা দিয়ে এবং উড়িষ্যার তাদের হাতে তুলে দিয়ে এবং বকেয়া কিছু টাকা পরিশোধ করে তাদের সন্তুষ্ট করা হয়েছে। সেই 1751 তখন রাজস্ব শেয়ার করতে হবে দুর্বৃত্ত গোষ্ঠীর সঙ্গে। তখন সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌম, সরকারের সার্বভৌম, তখন অস্বীকার করেছে। নেক্সট 57 সিরাজদৌল্লার পতনের পরে দেখা গেল বাণিজ্য দখলে চলে গেল স্টিল।
তারপরে দখলে চলে গেল রাজস্ব, কতবার দখলে নিয়ে তারপরে 1947 সাল বাংলাদেশ ও পাকিস্তান তৈরি হল এবং সেখানে দেখা গেল রাষ্ট্রের সুযোগ সুবিধা এবং রাজস্ব বন্ধনে বৈষম্য দেখা গেল। 1971 সাল 71 সালে বাংলাদেশ জন্মগ্রহণ করল এবং সেখানে বলা হলো দেশটা গ্রহণ করা যাবে। তারপরে 1990 সালে দেখা গেল যে স্বৈরাচারের পতন হলো, এই জ্বালানি খাতের সংস্কার তখন দৃশ্যমান এবং তখন দেখা গেল সেখানে একতরফাভাবে ক্ষমতা চলে যাচ্ছে, রাত্রে লোকজন ডেকে নিয়ে কার্পুর সঙ্গে চুক্তি করা হবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা দিয়ে বিদেশিদের স্বার্থ সংরক্ষণ রাখবে। তারপরে চলে আসলো আপনার এই 2024 বৈষম্য বিরোধী আমাদের সত্যতা বলে গেছেন আগে যারা, তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে তখন চাকরির ব্যবস্থা কোথাও টেনে শুরু হয়েছিল, পরবর্তীভাবে সার্বিক বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হল। তখন তখনই দেখা গেছে যে সেই সময় ভয়াবহ ঠিকঠাক করে সেখানে শোনা যায় না। এবং সেই লুণ্ঠন চলেছে 19 বছর ধরে। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নানা দিক দিয়ে বলা করে জ্বালানি সংস্কার আসেনি এবং তখন জ্বালানি সংস্কারের পরিবর্তে সরকার সেটাকেও সংস্কারের অংশ ধরা যায়। তবে সেখানে যে দুটো কাজ হয়েছে সেটা হচ্ছে দুটো জ্বালানি সরবরাহ আইন আর বিগত সরকার নেই, আওয়ামী সরকার বিদেশ সরকার বিআরসি আইন পরিবর্তন করেছিল। সেই আইনের দুইটা পরিবর্তন, একটা পরিবর্তন আরেকটা পরিবর্তন রেখে দিয়েছে। এই পরিবর্তনের মধ্যে দেখা যাচ্ছে যে দুইয়ের ক এবং দুইয়ের খ ওই আইনের আওতায় যত ধরনের কার্যক্রম করা হয়েছে সমস্ত কিছু সুরক্ষা দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্ত লুণ্ঠন বয়স করা হয়েছে। গত শিশুকে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুণ্ঠন প্রোটেক্টেড হয়েছে, সেটা ব্যাংকিং সেক্টরের আমি কিছু বলতে চাই না, লুণ্ঠন প্রোটেক্টেড হয়নি, লুণ্ঠন সুরক্ষিত হয়েছে। এই সর্বনাশ হয়ে গেছে। আমি তো তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম মুখ্যমন্ত্রী যে কাজটা করলেন, তিনি বললেন যে সব আইনের যেরকম প্রোটেকশন ক্লজ থাকে সব আইনের সঙ্গে এই আইনকে তুলনা করা যায়। যে আইন লুণ্ঠনের হাতিয়ার, সেই আইনকে যখন ভেঙে দেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, সেই আইনের আওতায় কৃত কার্যক্রমকে কীভাবে এইভাবে সুরক্ষা দেওয়া হয়, সেই আইনের বাতিলের অধ্যায় আসে। এবং এই আইন যখন সংসদে উঠেছে, সেই আইন পাশ করেছে, বর্তমান মন্ত্রীকে জিজ্ঞেস করেছে যেটা কি করে করা, তিনি বললেন যে এটা না করলে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেবে। কিন্তু বিরোধী দলকে আমি প্রশ্ন করা দিয়ে আমি এখানে বলতে চাই তাদের জানা এবং বোঝার অভাব আছে। এই সেই জানা এবং বোঝার জায়গা থেকে আমি হাসনাত আব্দুল্লাহকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, এই খাতে যেহেতু তিনি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব নিয়েছেন, বিরোধী জায়গা থেকে অধিকার জ্বালানি অধিকার সংরক্ষণ করবে এবং সুবিচার জ্বালানি সুবিচার বঞ্চিত জ্বালানি সুবিচার আন্দোলন করবেন, সংশোধনের মধ্যে আন্দোলন হওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আমার মনে হয় সেই জায়গাটা তিনি পরিষ্কার করবেন, কারণ তার যদি পরিষ্কার থাকতে অন্তত তিনি এই আইন পাশ করার ব্যাপারে যখন অধ্যাদেশ পাশ হবে তিনি অন্তত এইবার শুধু মূল্যবৃদ্ধির ব্যাপারে কথা বলতে চাই, প্রাইসিংয়ের কথা বলতে চাই। এই প্রাইসিংয়ের বিষয়টি আসে যে জ্বালানি তেলের যে
নির্ধারণ করা হলো। সেই মূল্য নির্ধারণ গণশুনানি হলো, আইন আনলে গণশুনানি হওয়ার কথা, আমাদেরকে যাচাই বাছাই করার কথা। 2023 সালে যখন আমরা হাইকোর্টে মামলা করলাম যে সরকার এইভাবে নিজে নিজে নির্ধারণ করতে পারে না, 2023 সালে এই পরিবর্তন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবে না, রেখে দেবে অন্য একটা বাতিল করলো না কেন আমি মনে করি এইটা ভালো করে অনুধাবন করবে তত্ত্বাবধায়ক সরকার কেন বাতিল করবে এবং প্রয়োজন হলে উনি যতটা উদ্যোগী এবং সংগ্রামী মনোভাবের মানুষ, আমার ধারণা উনি জানালেন দেশটাকেও সেটা যে এইটা বাতিল করবো না কেন, আর এই সরকারের আমলে কেন সংসদে আলোচনা হলো না যে জ্বালানিতে নির্ধারণ করতে হয় অনুসন্ধানে এইবার আসে বিআরসি কার্যকারিতা গণশুনানি করে কিন্তু জনগণের অধিকার সংরক্ষণ করে না, জনগণ জ্বালানি সুবিচার পায় না। অন্তত 20টা 22টা মামলা ভাই আপনি কি দাঁড়ায় থাকবেন? যার কর্তৃত্ব জনগণের মধ্যে যাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ এনে রাষ্ট্রপতির কাছে অভিযোগ এনে তার বিরুদ্ধে অপসারণ চাওয়া হয়েছে, সেইটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেন নিষ্পত্তি হল না ছিল? আর এই সরকারের তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, সে পদত্যাগ না করে বসে আছে। আমরা বিআরসি বয়কট করে বাইরে আসছি। বিআরসি থেকে যদি কমিউনাল অ্যাসোসিয়েশন বাইরে থাকে, সেই বিআরসি অ্যাক্টিভ যদি আদালতে উকিলই না যায় তাহলে সেখানে এই বিষয়ে নিয়ে আজকে যারা এমপি আছেন এইবার ফিরে আসি বলে গেছেন, আমি আবারও ফিরে আসবো। আমার বারবার হাসান আব্দুল্লাহর কথা মনে পড়ছে যে সীমিত সময় দিনিয়ার নামেও সে ব্যাপার মিলে গেলে যে ফার্নেস ওয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন করার দরকার হয় না। আসলে বিদ্যুতের জন্য ফার্নেস ওয়েল বিদ্যুৎ উৎপাদন হয় বা প্ল্যান্ট চালানো হয়, এটা চালানো হয় গ্রিডের ভার কমানোর জন্য, রিয়াক্টিভ পাওয়ার একটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা কমানোর জন্য চালানো হয়। একদিন অন্তত ফার্নেস ওয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখেন, দেখেন যে গ্রিডের ট্রান্সমিশন লাইনে কত ভার উৎপন্ন হয়। এই ভার উৎপাদন প্রোটেক্ট করার জন্য এইভাবে বছরে 30,000 কোটি টাকা লোকসান করতে হবে, যার এক বিন্দু মাত্র এই বিদ্যুতে আমাদের কথা নেই। ভয়ঙ্কর অবস্থা। আপনাকে ভাবতে পারেন যার দাম পরে 20 টাকা বুঝতে পারবেন। এবং এটা যদি বন্ধ করা হয় তাহলে এই টাকা দিয়ে কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমাদের যা আছে প্রায় 1000 মেগাওয়াট। গত বছরে দেখা গেছে যে মাত্র 45% ক্ষমতা ব্যবহার করা হয়েছে, এটা 90% ব্যবহার করা সম্ভব। ওই টাকা দিয়ে যদি কয়লা আমদানি করা হয় তাহলে আমাদের এই ফার্নেসের দিকে বিদ্যুৎ উৎপাদন যা না করলে যে বিদ্যুৎ লাগে সেটা উৎপাদন করা যায়, আদানি থেকে বিদ্যুৎ যা লাগে তা আমরা উৎপাদন করতে পারি, তাও আমদানি করা যায়, কিন্তু তারপরেও এই বিদ্যুৎ যে সংকট সেটা আমরা সমাধান করে আসতে পারি। আপনি সেটা করছি না, এটা করছি না যে ওই যে দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইনের আওতায় আমরা যাদেরকে লোকজনের সুযোগ সুবিধা করে দিয়ে গেছি, বলেছেন যে 40% বাড়তি ব্যয় দিয়ে ব্যয় সমন্বয় করা হয়েছে, বিচারপতি তদন্ত করতে করা হয়েছে এবং বছরের 10 দিন এগুলোকে যদি বাতিল করতে হয় সরকারের পক্ষে বাতিল করার সময় বিরোধী দল সরকারি দল রাস্তায় মানে সংসদের বাইরে সংসদের ভিতরে একটা বড় ধরনের যুদ্ধ, কারণ যাদের স্বার্থ লঙ্ঘিত হবে, যাদের স্বার্থ বিঘ্নিত হবে তারা কি অবস্থায় কত ক্ষমতা পাবে সেটা আমার মনে হয় কেউ অনুমান করতে পারবে। তারা কি পরিমাণ শক্তিশালী অলিগারকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে, তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেটা ভয়ঙ্কর শক্তি। সেই শক্তি যে মানে কায়কাউস বা আবুল কালাম আজাদ বা তৌফিকুদ্দিন চৌধুরী বা আপনার এছাড়াও এরা
দেখতে পাচ্ছেন সে সময়ই তৈরি হয়ে গেছে, যাদের নাম আপনারা কি জানেন। এদেরকে মোকাবেলা করার জন্য যদি কোনো রাজনীতিবিদ যদি বিদ্রোহ করে বা উঠে দাঁড়ায় সংগ্রামী হয়, তাহলে তার জীবন বিপন্ন হয় এবং বিভিন্ন সময় সেটা হয়েছে। তাহলে সেই অবস্থাগুলোকে যদি মোকাবেলা করতে হয়, তাহলে আজকে একতা দরকার, সমতা। সেই একতা ও সমতার আহ্বানে আমি বিশ্বাস করছি। সত্যিকার অর্থে আমাদের বোঝাপড়ার জায়গাটা যদি ক্লিয়ার হয়, তখন আমাদের রাজনৈতিক অবস্থান নেওয়াটা সহজ হয়। আমরা মনে করি স্যারকে আমরা আরো বেশি সময়ের জন্য সময় আবার পাবো, এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত। স্যার যে মিটিংয়ের কথা বলছিলেন, আমি চেষ্টা করেছি আমার সাথে যোগাযোগ কিছু, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তখন পাইনি। বাট না পাওয়াটা এমন না যে জ্বালানি আমাদের প্রায়োরিটির মধ্যে না, বরং না পাওয়াটা হলো এমন যে বিদ্যমান রাজনৈতিক সংকট আমাদের নেতৃবৃন্দকে এমনভাবে এনকাল্ট করে রেখেছিল, এখনো রাখছে, যে জ্বালানি কিংবা অর্থনীতি জায়গাগুলো অনেকাংশেই উপেক্ষিত মনে হয়েছে। তো আমি আরেকটা বিষয়ে, যদি সময় কম তারপরও একটু অ্যাড করে নিচ্ছি। প্রথমত, আমরা যারা উপস্থিত আছি সবার উদ্দেশ্যেই আমি অনুরোধ জানাবো যে আমরা আমাদের আলোচকদের কথা খুব গুরুত্ব সহকারে শুনি। কারণ একটা বিষয় যেটা স্যার বললেন, ইতিপূর্বে ইসমাইল ভাইও বললেন, যে 20 টাকা খরচ হচ্ছে, আমাদের কিন্তু 20 টাকা কিনতে হচ্ছে না, আমাদের আরো কমে কিনতে হচ্ছে, কিন্তু সরকার কিন্তু এই 20 টাকা উৎপাদককে দিয়ে দিচ্ছে, এবং এই উৎপাদক কারা সরকারে ঠিক করে দিচ্ছে যে কারা কারা উৎপাদক হবে। আমরা বিগত ফেসিবাদী সময়ের যেই গল্পটা শুনি, যে গল্প তো বলবো না, মানে বলবো যে ইতিহাসটা আমরা দেখি, যে এই যে এত বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে, পাচারটা কিন্তু এমন না যে ধরেন আপনার মানে কারো ঘর থেকে কিংবা আপনার রাস্তাঘাটে বাজার থেকে ফরমাল উপায়ে উঠিয়ে পাচার করা হয়েছে। পাচারটা হয়েছে স্ট্রাকচারাল ওয়েতে, যেটা আমরা দেখেছি যে সিঙ্গাপুরের বিলিয়নিয়ার বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সেখানে কোনো ব্যবসা বাণিজ্য ছাড়াও সেখানে আপনার বিলিয়নিয়ার হয়ে গিয়েছে। তো এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি শুধুমাত্র সরবরাহ করা হয়েছে, তার মধ্য দিয়েই আমাদেরকে যেভাবে আপনার অতীতের সব লুণ্ঠনকে সামহাও মিনিমাইজ করে এপ্রিসিয়েশনের একটা প্রবণতা তৈরি হয়েছে। যদি আমরা সচেতন না হই, আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে আপনার বিশদ জ্ঞান নেওয়ার চেষ্টা না করি, তাহলে কিন্তু ভবিষ্যতে একই ঘটনা ঘটবে। আমাদের পুকুর চুরি করে আমাদের বাসায় এসে এক মুখ দিয়ে বলবে যে না, তুমি শান্ত থাকো বাছা। আমি এই মুহূর্তে অনুরোধ জানাবো যে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং উন্নয়ন অর্থনীতিবিদ ডক্টর খান জহুরুল ইসলামকে আমি তার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যে অর্থনৈতিক উন্নয়নের সাথে জ্বালানি নিরাপত্তার যে একটা ক্লাসিক সম্পর্ক আছে, সম্পর্কের আলোকে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক উন্নয়ন, এটাকে টেকসই উন্নয়নে রূপান্তর করতে গেলে আমাদের কি ধরনের জ্বালানি নিরাপত্তা, কি ধরনের জ্বালানি প্রয়োজন, সেটা একটু আপনার বক্তব্যে উঠে আসলে আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত একেবারেই সময় উপযোগী 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই আয়োজনের জন্য। সবাইকে, উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ের সকল শহীদ এবং আমাদের বীর শহীদ ওসমান হাদিকে। আমি এখানে আজকে দাঁড়িয়েছি হাদির স্পিরিট নিয়ে। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাংলাদেশে এসেছি 3 দিন আগে। আমার মা ঢাকার বাইরে থাকে, এখনো দেখা করার সুযোগ পাইনি। আমি প্রথমে গিয়েছি হাদির কাছে দেশে এসে। প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমাকে পারমিশন দিয়েছিল হাদির কবর পর্যন্ত যেতে দেওয়ার। আমি হাদিকে বলে এসেছি আমরা এই দেশ বদলাম। আমার এনসিপির নেতাদের কাছে আমার অনুরোধ, আজকে আমি সংক্ষেপে যতটুকু বলবো সেটা যেন শুধু বক্তৃতা হিসাবেই নেওয়া না হয়, সেটা যেন হাদির
স্পিরিটের দিকে তাকিয়ে সেটা যেন একটু গুরুত্বের সঙ্গে ভবিষ্যতে এটাকে আরো কতটুকু ইমপ্লিমেন্টেশন করা যায় সেটার দিকে যেন গুরুত্ব রাখে। আমি খুব বেশি রিপিট করবো না, সময়ের স্বল্পতা, লাঞ্চের টাইম পার হয়ে গেছে। আমাদের জ্বালানির যে সংকট সেটা কিন্তু আসলে জ্বালানির অভাবের জন্য না, এটা মূলত দুটো নীতির সমস্যার জন্য। আর সেই নীতির একটি নীতি হচ্ছে দুর্নীতি, আর আরেকটি নীতি হচ্ছে ভুল নীতি। আমি প্রথমেই শুরু করছি কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে, পরিসংখ্যান দিয়ে। অনেকেই বলেছেন, আমি খুব বেশি রিপিট করবো না, যে আমাদের জ্বালানির 65 থেকে 70% হচ্ছে আমদানি নির্ভর, এবং আমরা বাংলাদেশ বছরে $12 বিলিয়ন আমদানি ব্যয় করে জ্বালানিতে, এবং সেই $12 বিলিয়ন হচ্ছে আমাদের টোটাল বাজেটের 19% বাংলাদেশের বাজেটের। এবং এলএনজি আমরা যেটা আমদানি করি, হাসনাত আব্দুল্লাহ বলে গিয়েছে, সেটা হচ্ছে $4 বিলিয়ন পার ইয়ার। এটা হচ্ছে 2025 সালের স্ট্যাটিস্টিক্স। সো $4 বিলিয়ন হচ্ছে আমাদের বাজেটের প্রায় 6%। আমরা সবাই জানি বাংলাদেশের এই 55 বছরে এখন পর্যন্ত আমাদের শিক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় হয়েছে আমাদের বাজেটের 2.1%। সেখানে আমরা শুধু এলএনজি আমদানিতে ব্যয় করছি বাজেটের 6%। আমাদের ইনস্টল ক্যাপাসিটি 25,000 থেকে 30,000 মেগাওয়াট, অথচ আমাদের প্রতিদিনের লোডশেডিং এর ব্যাপারে আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা ভুক্তভোগী। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের এত লোডশেডিং কেন? ইনস্টল ক্যাপাসিটি প্রায় অর্ধেক হচ্ছে আমাদের ডিমান্ড। আমি যতটুকু জানি এই ডিমান্ড হচ্ছে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 17,800 মেগাওয়াট। এর মেইন কারণ হচ্ছে, অনেকেই বলে গিয়েছেন, সেই আমাদের ইনস্টল ক্যাপাসিটি আছে কিন্তু সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এবং সেটার কারণ হচ্ছে মেইন ওটাকে ব্যবহার করা হচ্ছে দুর্নীতির একটা মেইন সোর্স হিসাবে। তো আমি আমার আজকের আলোচনায় মেইন ফোকাস করব দুর্নীতির দিকটা, কারণ অনেক প্যানেলিস্ট বলেছেন যে আমাদের দুর্নীতির বিষয়ে কম বলা হয়। দুর্নীতির আমি গত 25 বছরের কথা কিছু বলবো। আমি জানি যে এটা কঠিন সত্য কথা, কিছু বলবো আজকে। আমাদের বর্তমান সরকার গুম অধ্যাদেশটাকেও বাতিল করে দিয়েছে। কি উদ্দেশ্যে দিয়েছে সেটা হয়তো আমরা অনুমান করতে পারি, কিন্তু এখানে যদি কোনো গোয়েন্দা সংস্থার লোকজন থাকেন, আপনারা, অনুরোধ থাকলো আমি যা বলবো আপনারা রিসার্চ করে দেখবেন, তাহলে দেখবেন এর সত্যতা কতটুকু। আমি যদি দুর্নীতি শুরু করতে চাই, গত 17 বছরের এই ক্যাপাসিটি পেমেন্টের জন্য প্রতি বছর আমাদের 16,000 কোটি টাকা অপচয় হয়েছে, এবং টোটাল গত সরকারের সময় $7.2 বিলিয়ন অপচয় হয়েছে। এটা অপচয় আমি বলছি না, এটা আসলে এর অধিকাংশই দুর্নীতি হয়েছে। এবং এখানে যেটা হয়েছে, ইলেকট্রিক সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে, পলিটিশিয়ান, ব্যুরোক্রেট এবং বিজনেস, এই তিনটা সেক্টর মিলে একটা কলিউশন করে বেসিক্যালি এই বিলিয়ন ডলার তারা লুটপাট করেছে। এবং আপনারা জানেন, সার্জিস আলম উল্লেখ করেছে রূপপুর প্রকল্পে। আমরা জানি যে সেখানে শেখ পরিবারের $5 বিলিয়ন অনিয়মের অভিযোগের তদন্ত চলছিল, কিন্তু আমার সন্দেহ আছে যে এই তদন্ত আদৌ এই সরকারের সময় চলবে কিনা। এই সরকারের যে সিম্পটম, তাতে মনে হচ্ছে না এই তদন্ত আর আগাবে। এরপরে বলছে 2001 থেকে 2006 সালে যে দুর্নীতি এই একই সেক্টরে, জ্বালানি খাতে, আমার বলতে কোনো বিন্দু পরিমাণ দ্বিধা নাই। হাওয়া ভবনের ছত্রছায়ায় আপনারা সবাই জানেন সেই যে খাম্বা কেলেঙ্কারি, সেখানে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। আপনারা যেগুলো রিসার্চ করে দেখবেন, কতগুলো অথেন্টিক সোর্সে আপনারা পাবেন অনলাইন, আজকাল এগুলো খুবই সহজ, অথেন্টিক সোর্স থেকে পাবেন। সালে নাইকো চুক্তি যে কেলেঙ্কারি, সেখানে 13,000 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। কানাডিয়ান পুলিশ তদন্ত করে বলেছে
যে ঘুষের টাকা কানাডা থেকে এসেছে বারবাডোস হয়ে বাংলাদেশে এসেছে এবং তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রীকে এই দুর্নীতির দায় নিয়ে অপসারণ করা হয়েছিল। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবত। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাজিরা জন্মাবে না। এবার আসি একটু এই খাতে একটু কর্পোরেট মাফিয়া যারা এই জ্বালানি খাতে, তাদের দুর্নীতি নিয়ে আমি একটু বলতে চাই। সামিট গ্রুপের কথা আপনারা একজন বলেছেন। সামিট গ্রুপ তারা এই টোটাল ইলেকট্রিসিটি উৎপাদনের এই একটা গ্রুপ 21% নিয়ন্ত্রণ করে এবং আপনারা খুব ভালোভাবে জানেন এই সামিট গ্রুপকে তারা কারা এই নিয়ন্ত্রণ দিয়েছে, কেন দিয়েছে। তারা এই হাজার হাজার কোটি টাকা এই রেন্টালের নামে, কুইক রেন্টালের নামে সরকারের সাথে একাত্মতা হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন তারা সিঙ্গাপুরে গিয়ে 1 নাম্বার মানে র্যাঙ্কিং এর, ধনীর র্যাঙ্কিং এ অবস্থান নিয়েছে। এবং এই সামিট গ্রুপ এই ইলেকট্রিসিটি সেক্টরে শুধু টাকা লুটপাট করেছে তা না, তারা 1100 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। 1100 কোটি ট্যাক্স ফাঁকি শুধু, আর $1 বিলিয়ন তো লুটপাট করেছে। এরপরে আসেন এসালম গ্রুপ। এসালম গ্রুপ তারা ছোট্ট একটি প্রজেক্ট, 1320 মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক প্রকল্প, টিআইবি রিপোর্ট অনুসারে সেখান থেকে তারা প্রায় 400 কোটি টাকা মেরে দিয়েছে, ছোট্ট একটি প্রজেক্ট। এবং আপনারা জানেন তারা ভুয়া 184টি ভুয়া ইনভয়েস দেখিয়ে কোনো কিছু ইম্পোর্ট না করে ভুয়া ইনভয়েস দেখিয়ে 10,000 কোটি টাকা পাচার করেছে। সেই এসালম গ্রুপকে রেড কার্পেট দিয়ে তারেক রহমানের সরকার ওয়েলকাম করছে বাংলাদেশে। তো আমরা যখন জ্বালানি খাতের সমস্যার কথা বলি, আপনি এই সামিট গ্রুপ, এসালম গ্রুপ, তাদের জন্য রেড কার্পেট আবার এই বাংলাদেশে প্রস্তুত রাখবেন, আর আমরা বলবো এখানে বক্তৃতা দিব আর আমরা জ্বালানি খাতের সংস্কার করব, সেটা অসম্ভব। এটা শুধু বক্তৃতা হবে আর এই ধরনের কনভেনশন হবে, আর কিছুই হবে না। সুতরাং আমি বলতে চাচ্ছি যে জ্বালানি খাতের যে সমস্যা, এটা যদি সমাধান করতে হয় আমাদের প্রথমে দুর্নীতি সমস্যার সমাধান করতে হবে। কোশ্চেন হচ্ছে যে এটা তো বলা খুব সহজ, আমরা সবাই বলতে পারি, এখানে বাংলাদেশে সবাই বলতে পারে, সবাই জানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতির সমাধান কি করে হবে? দুর্নীতির সমাধান আমি মনে করি ব্যক্তিগতভাবে গত 55 বছরে যাদের দ্বারা হয়নি, দুর্নীতির সমাধান তাদের দ্বারা ভবিষ্যতেও হবে। দুর্নীতির সমাধান করতে হলে আমরা এনসিপির দিকে এখন তাকিয়ে আছি হিসাবে বহন করে। কাজে লাগাতে হবে দুর্নীতিকে কমাতে হলে। আমরা যখন দেখি যে এসালমদের জন্য রেড কার্পেট রেডি করা হচ্ছে, আবার তাদেরকে ব্যাংকগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটার জন্য বক্তৃতা দিয়ে এই সমস্যার সমাধান এই বাংলাদেশে হবে না, কারণ 55 বছরে হয়নি বক্তৃতা দিয়ে। আমার এনসিপি নেতাদের কাছে অনুরোধ থাকলো এই দুর্নীতির বিষয়টা আমাদেরকে আসলে শক্ত হাতে, সেটা সংসদের ভিতরে তারা চেষ্টা করছে, আমি ওয়েলকাম করি, এবং এই দুর্নীতির ব্যাপারে যদি প্রয়োজন হয় এটা রাস্তায় আমাদেরকে আবার যেতে হবে। আমরা আপনাদের সাথে আছি। ব্যক্তিগতভাবে বলতে চাই, আগস্ট মাসের 3 তারিখ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ আমাকে শহীদ মিনারে এক দফা ঘোষণার সময় বলেছিল যে স্যার কিছু বলেন। আমি সেদিন দাঁড়িয়ে 3রা আগস্ট আমি শেখ হাসিনার এবং হত্যাকারী সকল আর্মি অফিসার এবং পুলিশ অফিসারদের বিচার চেয়েছিলাম। আমি আশ্বস্ত করছি আমি আপনাদের সঙ্গে ভবিষ্যতেও থাকবো। যদি প্রয়োজন হয় আমি কানাডা থেকে আবার ফ্লাই করে এসে আপনাদের সঙ্গে আবার রাস্তায় আসবো।
এটাই হচ্ছে জ্বালানি সেক্টরের সবচেয়ে বড় সমাধান। আমি শুধু আরেকটা সমাধানের কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যেটাকে এখানে এক্সপার্টরা আছে, শামসুল আলম স্যার আছেন, উনি ভালো জানবেন, যেটাকে বলি ওয়াশ টু এনার্জি, WTE, ওয়াশ টু এনার্জি। আমি এনসিপির নেতৃবৃন্দকে অনুরোধ করব এই বিষয়টা যেন তারা একটু সিরিয়াসলি নেয়, চিন্তা করে। ওয়াশ টু এনার্জি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতিদিন 25,000 থেকে 30,000 টন বর্জ্য উৎপাদন হয়। শুধু ঢাকা শহরে 6,000 থেকে 7,000 টন বর্জ্য উৎপাদন হয়। এবং এই শুধু ঢাকা শহরের যে বর্জ্য উৎপাদন হয়, এটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, সেটা ডেইলি 300 থেকে 400 মেগাওয়াট। আমাদের কিন্তু লোডশেডিং হয় 1.5 থেকে সম্ভবত 2,000 মেগাওয়াট। অর্থাৎ আমাদের যে টোটাল বর্জ্য উৎপাদন হয় ডেইলি, এটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি, আমাদের যে টোটাল লোডশেডিং তার 80 থেকে 90% শুধু এটা থেকেই সমাধান করা সম্ভব। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বাস্তবসম্মত সমাধান, এবং এটার জন্য খুব লং টার্ম প্ল্যান না করলেও চলে। এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে এই সেক্টরে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চায়না। স্যার আরো ভালো জানেন, চায়নার এই বর্জ্য উৎপাদন থেকে এনার্জি 300-র বেশি প্ল্যান্ট আছে, 300-র বেশি। সো আমি এনসিপি কে অনুরোধ করব যে তারা যেন এটার ব্যাপারে রিসার্চ এবং পলিসি এটা নিয়ে আগায়। এবং আমি জানি যে এনসিপির একটা রিসার্চ এন্ড পলিসি ডিভিশন শুরু হয়েছিল, কিন্তু সেটা আনফরচুনেটলি এখনো ওভাবে অ্যাক্টিভ হয়নি। আমি কিছুটা কারণে জানি, কিন্তু আমি অনুরোধ করব এখন সময় হয়েছে এটা যেন অ্যাক্টিভ করা হয়। এবং আরেকটা সুখবর বলবো এনসিপির জন্য, আমি যখন কানাডা থেকে আসছিলাম সপ্তাহখানেক আগে, আমি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষক, কুইন্স ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাকে ফোন করেছে, বাংলাদেশি, বলেছে সে দেশের জন্য কিছু করতে চায়। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার একজন প্রফেসর, যে এই সেক্টরে গ্রিন এনার্জির এক্সপার্ট, সারা কানাডাতে সে রিনাউন্ড প্রফেসর, সে এই বাংলাদেশে এসেছে গত সরকারের সময় একাধিকবার, সে বুয়েটেরও প্রফেসর ছিল, একাধিকবার এসেছে এই গ্রিন এনার্জিতে কাজ করার জন্য। যতবার এসেছে পারপাসফুলি বাধা সৃষ্টি করে আবার হতাশ হয়ে দেশে ফিরে গেছে। আমি আসার আগে তার সাথে আলাপ করেছি, উনি এই সেক্টরে এক্সপার্ট। আমি এনসিপি কে অনুরোধ করব তাদের রিসার্চ পলিসি ডিভিশনকে অ্যাক্টিভ করে এই যে বাংলাদেশের যে এক্সপার্টরা আছে তাদেরকে নিয়ে এসে এই যে বর্জ্য উৎপাদন থেকে যে ইলেকট্রিসিটি উৎপাদন সম্ভব, সেটাকে কি করে সামনে এগিয়ে নেওয়া যায় সেটা যেন তারা চেষ্টা করে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তাদের সাথে আপনাদের কানেক্ট করে দেওয়ার। তো এনসিপির দিকে তাকিয়ে আছে কিন্তু শুধু দেশের লোকজন না। আমি এই উদাহরণ দিয়ে বললাম, ইউনিভার্সিটি অফ টরন্টোর একজন প্রফেসর, তিনি হেলথ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করে, বাংলাদেশি, সে আমাকে বলতে কাজ করতে চায়। সো এনসিপির কাছে অনুরোধ থাকলো আপনারা যেন আপনাদের রিসার্চ পলিসি ডিভিশনকে এগিয়ে নিয়ে যান। আর জ্বালানি সেক্টরের জন্য আবারও বলবো, আমাদের মেইন যেটা করতে হবে, আমাদেরকে সাহস নিয়ে, হাবির স্পিরিট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা দুর্নীতিকে দমন করতে পারবো, বাকিগুলো খুব সহজ হয়ে যাবে। আর পরিশেষে আমি শুধু সুযোগের একটা সদ্ব্যবহার করতে চাই, একটু অপ্রাসঙ্গিক। হাদির হত্যার বিচার নিয়ে এনসিপির এখানে সকল সেন্ট্রাল লিডাররা আছেন, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ থাকলো, হাদি হত্যার বিচারের দাবি আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। হাদি হত্যাকারীকে ধরা হয়েছে, সেটাকে নিয়ে কেন আমাদের ভারতের মাসের পর মাস গবেষণা করতে হবে? এনসিপি নেতাদের কাছে অনুরোধ থাকলো হাদি হত্যার বিচারকে যেন তারা ত্বরান্বিত করে। ধন্যবাদ সবাইকে। বিশদ বক্তব্যের জন্য সময়ের চেয়ে একটু বেশি বলেছেন। আসলে যখন দুর্নীতির কথাগুলো উঠে আসছিল আমি দিতে চাই নাই, কারণ আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে ফেসিবাদী সময়কে নিয়ে যেন আমরা খুব বেশি কথা না বলি। ইতিহাস ভুলেও দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। আমরা এটা দেখেছি বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে, তিনি অনেক কথা বলেন কিন্তু তিনি হাসিনার নাম উচ্চারণ করেন না। এটাকে কিন্তু আমরা ভদ্রতা এবং রাজনৈতিক সংস্কৃতি বলবো না। আপনি বিচার করার পর তারপর আপনি নাম উচ্চারণ করেন না, তখন আপনি প্রতিশোধের রাজনীতি করেন না। কিন্তু বিচার না করে, এই লুণ্ঠনের বিচার না করে, সে ধারাবাহিকতা বজায় রেখে, তাদের নাম অনুক্ত রেখে সে ধারাবাহিকতাটাকে স্বীকৃতি দেওয়া হয়।
যাই হোক, আমরা এখন যাচ্ছি, আমরা সবাই লাঞ্চের জন্য অপেক্ষা করছি। আমরা আশা করছি যে খুব দ্রুত সম্বন্ধে লাঞ্চ দিতে পারবো। আমি একটু বলে রাখি, লাঞ্চ আপনারা যেখানে বসে আছেন সেখানেই দেওয়া হবে, কেউ প্লিজ উঠবেন না। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে, এবং ফুয়াদ ভাইকে জানান সেশনে আনার আর একটা বড় কারণ হলো আশার পর খুঁজে পাইছি যে শামসুল আলম স্যার বললেন যে একমাত্র একই পার্টি ওনাদের সাথে গুরুত্ব সহকারে বসেছিলেন। তো সেই জায়গা থেকে আশা করি ফুয়াদ ভাই জ্বালানি নিয়ে ভালো ইনপুট দিতে পারবেন। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি তো আসলে এই বিষয়ে টেকনিক্যাল এক্সপার্ট না, টেকনিক্যাল এক্সপার্ট এখানে কথা বলেছি। আমি আসলে অন্য দুটো বিষয় নিয়ে কথা বলবো। সোলারিস আর দ্য লেটস। ফার্স্ট হচ্ছে sovereignty question, sovereignty of the state and how the political sovereignty translates into the state politics. দেখেন, আমাদেরকে যখন ছোটবেলায় রাষ্ট্র দিয়েছে, তখন টিচাররা বলেছেন যে 4টা বিষয় লাগে একটা রাষ্ট্র হইতে, তার ভিতরে একটা হচ্ছে sovereignty. But they never told us what does it really mean, sovereignty জিনিসটা আসলে কি। এবং এটা আমাদেরকে বুঝতে অনেক লম্বা সময় পাড়ি দিতে হয়েছে যে আসলে sovereignty জিনিসটা কি, how does it look like, what are the elements consist of that. এবং দেখেন যে sovereignty রাষ্ট্রের অনেকগুলো পিলারের একটা সমন্বয়। ধরেন এই দালানের, যেমন একটা দালান বলতে কি বুঝেন, এই দালানটাকে যদি আপনি এক্সপ্লেইন করতে চান, ইন্টারপ্রেট করতে চান, then have to go to the pillars. এই দালানের কনস্ট্রাকশনের জায়গাতে হাত দিতে হবে যে এখানে কোন কোন জিনিসগুলো মিলিয়ে আমরা দালান বলছি। ঠিক ইকুয়ালি সভরেন্টি যেহেতু একটা মেটাফিজিক্যাল জায়গা, যেটাকে ফিজিক্স দিয়ে মানে ধরে ধরে বুঝাইতে পারবেন না, তো সেই জায়গাতে হচ্ছে যে আমাদের রাজনৈতিক কর্মী এবং নতুন জেনারেশনের যারা রেভলিউশনারিজ আছেন, তাদের এটা বোঝা দরকার যে হাউ দ্য পলিটিক্যাল সভরেন্টি ট্রান্সলেটস ইনটু দ্য স্টেট ক্রাফট এন্ড দ্য গভর্নেন্স। তো সেখানে দেখেন যে আমরা যখন জ্বালানি নিয়ে কথা বলি, মোটা দাগে কথা বলি, আমার কয় লিটার তেল আছে, কয় ব্যারেল গ্যাস আছে, এইটা কোন জায়গায় আসে, কোন জায়গা থেকে কিনতেছি, কোন জায়গায় বেচতেছি, কোথায় চুরিচামারি হইতেছে, লাইন বসাইতেছি কিনা, তার টানতেছি কিনা, এবং এই রিলেটেড আর কি। কিন্তু এটার একটা বিগার কোশ্চেন দেখেন, তারা নোটিস করেছেন কিনা যে এই বছর জানুয়ারি মাসে বার্লিন ইলেকট্রিসিটিতে একটা আর্সন অ্যাটাক হয়েছে। জার্মানির সরকার ধারণা করছে ইটস এ স্যাবোটাজ। আমার মনে আছে আমরা তখন পড়াশোনা করছি বাইরে, আমেরিকার নর্থ ইস্টে সাডেনলি একটা ব্ল্যাক আউট হয়ে গেল, পুরো আমেরিকার নর্থ ইস্ট কারেন্ট চলে গেছে। পরে খবর নিয়ে জানা গেল যে চায়না এবং নর্থ কোরিয়ার সাইবার আইটি টিম যারা আছে তারা সেটা সিস্টেমে ঢুকে ভাইরাস ইনফেক্ট করে দিয়েছে, পুরো সিস্টেম কলাপস করে গেছে। গত বছর দেখলাম আপনার স্পেনে, আইবেরিয়ান পেনিনসুলা, স্পেন এবং পর্তুগাল, দুই জায়গাতেই জ্বালানি সেক্টরে সিরিয়াস প্রবলেম। গ্যাস আছে কিন্তু সাপ্লাই করা যাচ্ছে না, পুরো চেইন ম্যানেজমেন্ট নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিসিটি ইনক্লুডেড। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমাদের প্রধান, আমাদের মন্ত্রী, আমাদের যে হীরক রাজার দেশ যারা এখন শাসন করছেন, এই মাননীয় মন্ত্রীরা বলছেন যে আমার তেল গ্যাসে, আমার তেলের সংকট নেই, আমার তেল মজুদ আছে, আমার সাফিসিয়েন্ট তেল সরবরাহ করা হচ্ছে, পাম্পে ঘাটতি নাই। তো লাইনটা আসছে থেকে এখানে একটা মিসিং লিঙ্ক আছে না, এই মিসিং লিঙ্কটা হচ্ছে পলিটিক্যাল সভরেন্টি কোশ্চেন। যে আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আলো থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বাড়িতে গ্যাস থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বিদেশিরা আসবে ইনভেস্ট করতে। এই যে সভরেন্টির কোশ্চেন আকারে এনার্জিকে ডিল করা, দ্যাট হ্যাজন্ট বিন সিন বাই দ্য নেশন ফর দ্য লাস্ট 5 decades। আমরা কখনো দেখি নাই যে এইটাকে সভরেন্টি আকারে ডিল করা। এনার্জি এটা এখন আর সিকিউরিটির কোশ্চেন না, মানে ইটস মাচ বিগার কোশ্চেন। এবং দেখেন যে কেন যুদ্ধগুলো হচ্ছে, আপনি দেখবেন যে 60, 70, 80 দশকের যুদ্ধগুলো দেখেন, আমেরিকান ইন্টারভেনশন গুলো দেখেন, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাও, আমার দুনিয়ার মোড়লগিরি ঠেকাইতে হবে। 90-এর পরের যুদ্ধগুলো দেখেন,
পার্সিয়ান গালফ ওয়ার 91, পার্সিয়ান গালফ ওয়ার 2, ইরাক দখল করেছে, আফগানিস্তান, তারপরে হচ্ছে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসছে, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, তারপরে প্রত্যেকটা রাষ্ট্র কাঠামো দেখেন, যেখানে তেল আছে সেখানে আল কায়েদা আছে, যেখানে গ্যাস আছে সেখানে ওসামা বিন লাদেন আছে, যেখানে তেল গ্যাস নাই ওইখানে দেখবেন কিচ্ছু নাই, ওখানে আল কায়েদা নাই, আইসিস নাই, বাগদাদি নাই, তারপরে সোমালিয়ান মোরল, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ওইখানে। এখন সেই প্রশ্নগুলোর জায়গাতে দেখতে হবে যে এইটা কি একটা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বিল করবার যুদ্ধ, এটা কি ওসামা বিন লাদেনকে ধরবার যুদ্ধ, এটা কিন্তু সমৃদ্ধ রেয়ার আর্ট ম্যাটেরিয়ালস এর কান্ট্রি হচ্ছে আফগানিস্তান, সেই রিসোর্স কন্ট্রোল করার যুদ্ধ। তাহলে এই যে সিকিউরিটি আকারে, সভরেনিটি আকারে রাষ্ট্রকে পড়া, রাষ্ট্রকে দেখা, সেই জায়গাতে দিস রিপাবলিক হ্যাড ফেইলড আস সিন্স ইটস ইনসেপশন। এবং আদানিকে বিদ্যুৎ দেয়া এবং আমাদের তেলের থেকে সেভেন সিস্টার্স এর সাপ্লাই চেইন তৈরি করা, আমার ট্রান্সশিপমেন্ট, আমার চিটাগং পোর্ট থেকে অফলোড করে এটা ইন্ডিয়ান সেভেন সিস্টার্স এ যাবে, এই যে টোটাল রাষ্ট্র প্রকল্প যশোর থেকে কুমিল্লা আখাউড়া পর্যন্ত চলে যাবে পদ্মা সেতু ব্যবহার করে আমার ট্যাক্স পেয়ারদের টাকায়, এটার যে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সভরেনিটি কোশ্চেন আছে, এই প্রশ্নটা সভরেনিটি আকারে আমরা দেখতে পাচ্ছি না। এবং এইটা হচ্ছে much bigger question than supply chain management. Of course, these are critical questions. Of course, our experts have to deal with it. কিন্তু এই সভরেনিটির প্রশ্ন ডিল করতে না পারলে যেটা হবে যে আমার স্বাধীনতার যে রিপাবলিক করবার যে আকাঙ্ক্ষা, আমার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 90-এর আন্দোলন, আমার 24-এর গণ অভ্যুত্থান, এর প্রত্যেকটা জায়গার লড়াই ছিল সভরেনিটির কোশ্চেন, আধিপত্যবাদের প্রশ্ন ছিল। আমি আমার জনগণ, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার সার্ভিস দেখেন যে আজকে প্রত্যেকটা আমেরিকান পলিসির ঘাটে দেখেন ট্রাম্প গত 2 মাসে 3 মাসে যা যা বলেছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সে ইরানের সভরেনিটিকে অ্যাটাক করতেছে। গতকালকে ব্রিফিং দেখলাম ট্রাম্পের, ইরানিয়ান লিডারশিপ হ্যাজ বিন ডিসজয়েন্টেড, যে ইরানের নেতৃত্ব ভেঙে পড়েছে। There are 3-4 groups coming with different propositions. সে বলছে যে ইরানের নেতৃত্ব 3-4টা গ্রুপ মিলে 3-4টা প্রস্তাব ইসলামাবাদে পাঠায়। সে বলছে যে ইরানিয়ান মিলিটারি হ্যাজ বিন demolished, disappeared, decimated, কিচ্ছু নাই। তাহলে দেখেন ট্রাম্পের প্রশ্ন কি যুদ্ধকে নেগোসিয়েশনে আনা না ইরানের সভরেনিটির প্রত্যেকটা পিলারে আঘাত করার প্রশ্ন। এখন আপনি 17 বছর ধরে ভারতের সাথে হাসিনা যেটা করেছে, ওয়াজ ইট এ মেয়ার ট্রিটি? আদানির সাথে যখন আমরা আদানির চুক্তি বলি, ইজ ইট অনলি ফর দ্য 1500 মেগাওয়াট ইলেকট্রিসিটি অর ইজ ইট এ কোশ্চেন অফ সভরেনিটি? আমার প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এটা শুধুমাত্র আমার 1500 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, তা না হলে our nations would be in dark. এইটা তো ক্রিটিক্যাল কোশ্চেন। কোশ্চেন হচ্ছে আমার সভরেনিটি কম্প্রোমাইজ করা হয়েছে। আমরা যখন কুইক রেন্টালের ফ্রেম নিয়ে কথা বলি, আমরা লুটপাট অংশটাকে হাইলাইট করি, কিন্তু এখানের মধ্য দিয়ে যে আমার নেশনের সিকিউরিটি, আমার সভরেনিটিকে কম্প্রোমাইজ করা হয়েছে গুটিগত লোকের হাতে, এই পুরো সেক্টরটা দিয়ে, who are all aligned to Indian hegemony and by default আওয়ামী এক্সটেনশন। তাহলে আপনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমার 24-এর লড়াই, যে আধিপত্যবাদ, জনগণের সরকার, গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই 71-এ লড়েছি, যে লাহোর রেজলিউশনের মধ্য দিয়ে 47-এ আমরা চুক্তি কেনা বেচা, এইটাকে দেখবো, এইটার ক্রিটিক্যাল জায়গাটা হচ্ছে আমার রাষ্ট্রের সভরেনিটির জায়গা থেকে দেখতে হবে। তা না হলে দেখবেন যে আপনার সব আছে, কিচ্ছু নাই, আপনার সব রিসোর্স ওভারনাইট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয় নাই, বলেছে কিসের জন্য? বলেছে বিল পে করা হচ্ছে না। গত সরকার কুইক রেন্টালের আইনের কথা শামসুল আলম ভাই বলেছেন, গত সরকারের সময় ক্যাপাসিটি চার্জগুলো 35% পর্যন্ত দুর্নীতি কমিশন পেয়ে সরকার পে অফ করে দিয়ে গেছে, এবং আমরা জানি কারা কারা এই কমিশন পে অফ বাণিজ্যের সাথে জড়িত। আমার কাছে এক লোক আসছে গণ অভ্যুত্থানের পরে, ডিপিসি পেট্রো বাংলার চেয়ারম্যান করে দিতে হবে 100 কোটি টাকা দিয়ে। সাবজেক্ট যেগুলো বলছে এটা আমি নিজে আমার কাছে এসেছি। তাহলে এই প্রশ্নটা আমাদেরকে সভরেনিটি আকারে, পলিটিক্যাল সভরেনিটি কোশ্চেনের জায়গা থেকে ডিল করতে হবে। দ্বিতীয় যেটা বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে কাঠামো। জ্বালানিকে ডিল করবার যে কাঠামো দুনিয়া আমাদেরকে চাপিয়ে দিয়েছে, এবং এটার সাথে আমাদেরকে পরিবেশকে, এনভায়রনমেন্টকে ট্যাগ করে দিয়েছে, ক্যান উই অ্যাফোর্ড ইট? Certainly we have to deal with the fossil fuel. Certainly we need
clean, pure energy. Certainly, we need to address the climate resilience questions. Certainly, Bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to climate change. Yes, we have to deal with it. কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাঠামো আমার জন্য সাফিসিয়েন্ট কিনা, আমি এই কাঠামো ডিল করবার জন্য প্রস্তুত কিনা। পশ্চিমারা তো 17th সেঞ্চুরি থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করে ফেলেছে, সে তার দেশকে ডেভেলপ করে ফেলেছে, নেশনকে আপলিফ্ট করে ফেলেছে। আজকে তার 1 লক্ষ $1.5 তার বছরে ইনকাম। সে যেখানে এটা একটা ক্লিন এনার্জি, একটা ইলেকট্রিক গাড়ি, এই পুরো প্রসেস অ্যাফোর্ড করতে পারবে, ঠিক সেই জায়গাতে আমি এইটা কতটুকু অ্যাফোর্ড করতে পারবো না। আমার একটা ট্রানজিশন দরকার, এবং এই ট্রানজিশনের সময়টা পর্যন্ত এটার জন্য কম্পেনসেশন, ট্রানজিশনের জন্য যে মেকানিজম দরকার, টেকনোলজি ট্রান্সফার দরকার, পশ্চিমারা সেটা কোনোটা করবার জন্য প্রস্তুত না। তাহলে দেখেন যে 250 বছরের তার তৈরি করা পুঁজি দিয়ে, তার তৈরি করা ইন্ডাস্ট্রি এবং কোম্পানি আমাকে খাওয়াইছে, এখন বলছে যে না, এই কোম্পানিগুলো আর চলছে না, একটা নতুন বিজনেস মডেল নিয়ে আসছে, এই রেজিলিয়েন্সের নামে, এনার্জি সিকিউরিটির নামে, ক্লাইমেট কমপ্লায়েন্সের নামে আমাকে এখন আবার গ্যাসের গাড়ি, তেলের গাড়ি খাওয়ায়া এখন বিদ্যুতের গাড়ি খাওয়াইতে নিয়ে আসছে। একই বিজনেসটা কার কাছে? বিদ্যুতের গাড়ি। আমার তৃতীয় বিশ্বের দেশের কাছে বিজনেস নাই, সেটা আমেরিকাতে এটা বলছে না, পশ্চিমারা এটা বলছে না যে আমি যখন নতুন এনার্জি ফ্রেমওয়ার্কের কথা বলছি, I shall share the profit, the manufacturing, the employment with the third world country, সেটা কিন্তু সে বলছে না। তাহলে সে কাঠামো পরিবর্তন করছে, পরিবর্তন করে গুড ফেইথ আমার উপর চাপিয়ে দিচ্ছে, ইন্টেনশনালি টু মেক প্রফিট আউট অফ ইট। তাহলে এই ফান্ডামেন্টাল কাঠামোর যে প্রশ্ন আছে, যে আমার বাপেক্স তো নিষ্ক্রিয় হয়ে আছে, কিন্তু আমার বিগ কোম্পানিগুলো এসে এখানে এক্সপ্লোর করছে। আবার যেহেতু ভারতের পাশে, বার্মার পাশে আমার সমুদ্র বিজয় হয়েছে, আপনার হাসিনার আমলে আমার 42টা ব্লক কোনোভাবে এক্সপ্লোর করতে দেওয়া হচ্ছে, বাপেক্স শুধু দুর্বল করে দিয়েছে। তাহলে দেখেন পুরো কাঠামোটা এমন, যে আমার পুরো ফ্রেম, যেখানে আমাকে তর্কটা করতে হচ্ছে, এই তর্কটা একটা কলোনিয়াল ফ্রেমের মধ্যে আমাকে করতে হচ্ছে। আমার পাবলিকের যে সভরেন্টির জায়গা, সেখান থেকে আমি তর্ক, শর্ত, কাঠামো, অবকাঠামো, চুক্তি কোনো কিছু আমি আরম্ভ করতে পারছি না। এবং না করতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে গত 5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ করা ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা সরকার মিনিস্টারকে দায়িত্ব দিয়েছে, যেই মন্ত্রীকে গত সরকারে, তাদের সরকারে অব্যাহতি দিতে হয়েছে বিভিন্ন কারণে, সেই একই ফেইথ মিনিস্টারকে আবার নতুন করে দায়িত্ব দিয়েছে, only to fail the nation again post Bolson revolution। এই দুইটা কাঠামোর জায়গা থেকে টোটাল আমাদের জ্বালানি, বিদ্যুৎ, এগুলোকে নিয়ে নতুন তর্কটা তোলা দরকার। আজকের এনসিপি প্যানেলিস্ট যারা কথা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে শিখতে চাই, বুঝতে চাই রাজনৈতিক কর্মী আকারে যে এই কাঠামোর ভিতরে নতুন শক্ত আমরা কিভাবে তৈরি করতে পারি। গ্লোবাল সাউথের ইনফরমেশন দরকার। আমি তার চাপিয়ে দেওয়ার শর্তে তো আমি নেগোশিয়েট করতে পারবো না, বিকজ দে অলরেডি হ্যাভ দ্য আপার হ্যান্ড ফর দ্য নেগোসিয়েশন। আমি ওই তর্কতে জড়ায় গেলে, যেভাবে দেখবেন আজকের 72-এর সংবিধানে 24কে ঢুকায় দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে কাজটা ঠিক আছে কিনা। আপনি দেখবেন পুরো আওয়ামী ফ্রেমে 71 মুক্তিযুদ্ধ, 72-এর একটা ফাউল কনস্টিটিউশন, দুইটা একসাথে করে ফেলছে। সো তুমি এটা মানো না, তুমি কিছুই নাই এই রাষ্ট্রে। সো এই ফ্রেমে চক্র থেকে যেভাবে আমরা মনসুন আপরাইজিংকে বের করে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক ইকুয়ালি সভরেন্টির জায়গা থেকে, আমার রিপাবলিকের ইন্টারেস্টের জায়গা থেকে এই জ্বালানির তর্কটাকে বের করে নিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন এবং জ্বালানি নিরাপত্তাকে আমাদের সার্বভৌমত্বের সাথে যুক্ত করে এটাকে নতুন মাত্রা দিলেন। আমি আমার কাজ এখনই শেষ করছি। আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই সেশনের চেয়ার ডাক্তার মাহমুদা মিতুকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। মাহমুদা মিতুর জন্য একটি আজকে করতালি হতে পারে, কারণ তিনি আজকেই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শপথ গ্রহণ আজকে রাত 9টায়, তো আপনাদের সকলের কাছে দোয়া চাই। সময় খুব অল্প, যার কারণে আমি খুবই অল্প সময়ে এবং বলা যায় যে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমেই শেষ করব। রাজনীতি
রাজনীতিতে আমি নতুন, আমার ধারণা যে আমার পেছনে যেসব ইয়াং জেনারেশন আছেন, নারীরা আছেন, তারা অনেকেই নতুন, তাই না? একদম নতুন। এবং এই যে টেকনিক্যাল বিষয়গুলো আমাদের অনেকের কাছেই এখনো অনেক দুর্বোধ্য মনে হচ্ছে। এগুলো নিয়ে আমাদের ওইভাবে এখনো পড়াশোনাও শুরু হয়নি, যদিও আমি একটু একটু করে চেষ্টা করছি সেই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির বাইরে এসে রাজনীতিকে বোঝার এবং রাষ্ট্র ব্যবস্থাকে বোঝার চেষ্টা করছি। এবং স্যার বললেন যে হাসনাত আব্দুল্লাহ ছিল না, কিন্তু আমি শিওর যে হাসনাত আব্দুল্লাহ ঠিকই এই ভিডিওগুলো দেখে নেবেন এবং তার নিজের স্বার্থে এবং পড়াশোনার স্বার্থে, আমি শিওর এটা। এজন্য এবং আমিও স্যার আপনার অনেক কথা এখান থেকে ধরতে পারিনি, আমি আবার এবং প্রত্যেকের কথাই আমি আবার লাইভে নিয়ে বসবো এবং এটা নিয়ে টুকিটাকি পড়াশোনা করার চেষ্টা করবো, যেহেতু সামনে বাজেট অধিবেশন আছে। তো আমি এনসিপি সংস্কার কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এটা কিন্তু খুব সহজ ছিল না আমার মনে হয়, এটা অনেকদিন ধরেই তারা আয়োজন করছিল। এবং এনসিপির রাজনীতিটা আসলে কি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমরা বারবার বলে এসেছি, আমাদের রাজনীতি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে প্রথম যে কথাটা, আমরা গুড গভর্নেন্স দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি হচ্ছে সংস্কার। আমরা আমাদের রাজনীতিটা 53 বছরের যে একটা কলঙ্কিত অধ্যায় দেখে দেখে আমরা এসেছি, একটা বার্ডেন আমরা নিয়ে এসেছি, সেই বার্ডেনকে মুক্ত করার জন্য এক ঝাঁক তরুণ দাঁড়িয়েছে, সাথে পেছন থেকে আপনারা আছেন। তো এই জায়গায় আমরা মূলত থাকতে চাই যে আমাদের মূল রাজনীতি সংস্কার। যদিও সরকার গঠনের পরে আমরা নানান জায়গায় আশাহত হয়েছি, দুঃখ পাচ্ছি, এই যে আমাদের সংস্কার, আমাদের অধ্যাদেশগুলো নানান এগুলো বাতিল হয়েছে। তো আমি ডিটেলসে আলাপ করতে চাই না, আমি চাই যে এই যে আয়োজনগুলো করেছে, এই যে রাজনীতির একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যে রাজনীতিবিদরা শেখার জন্য, নানান জিনিস বলার জন্য বা জনগণকে জানানোর জন্য কোথায় কিভাবে শুধরানো যায়, পরিবর্তন এসছে। এই যে সংস্কার নিয়ে এনসিপি দাঁড়িয়েছে, আমি আমাদের সরকার দলে যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সংস্কারের পথেই হাঁটেন। যেই পথে হাঁটছেন এই পথটা আসলে জনগণ পছন্দ করছেন না, এবং জনগণ পুরনো রাজনীতিতে, এই যে দলীয়করণের রাজনীতি, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, এই রাজনীতিতে আর ফিরে যেতে চাচ্ছে না। আমরা সংস্কারের রাজনীতিতে চাই, আমরা একটা গুড গভর্নেন্স দেখতে চাই। এই গুড গভর্নেন্স আমরা আপনাদের একার, আপনাদের লড়াইয়ে বা গুড গভর্নেন্স তৈরির লড়াইয়ে আমরা বিরোধী দল যারা আছে তারাও পাশে থাকতে চাই। পাশাপাশি এই যে সুশীল সমাজ যারা আছে তারা অবশ্যই সাপোর্ট দিবেন এবং তারা বলে গেলেন। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সাথে নিয়ে যেই জায়গাগুলোতে আসলে সংস্কার দরকার, যেই জায়গাগুলোতে একমত হওয়ার দরকার, এই শহীদের আকাঙ্ক্ষা যেগুলো ছিল যেখানে একমত হওয়ার দরকার, আপনারা এই জায়গাগুলোতে একমত হন। আমরা আপনাদের এই সংস্কারের ক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। এই গুড গভর্নেন্সের যে যাত্রা, এই যাত্রাই আমাদের এনসিপির একমাত্র যাত্রা হবে। তো সবাইকে ধন্যবাদ, লাঞ্চের সময় হয়েছে, আমি আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। প্যানেলিস্ট যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ যে আপনারা এই আমাদের রাজনৈতিক যাত্রায় আমাদেরকে বোঝানো, শেখানোর দায়িত্ব নিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ, ধৈর্য ধরে কথা শুনেছেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনুরোধ জানাচ্ছি যে যারা চেয়ারে নেই, চেয়ারে বসার জন্য, সম্মানিত প্যানেলিস্ট এবং যারা সিনিয়র সিটিজেন আছেন সামনে থেকে, তাদের জন্য আলাদাভাবে লাঞ্চ আমরা পাশে গ্রিন রুম আছে, সামনে সার্ভ করবো। সবার জন্য যার যার আসনে লাঞ্চ সার্ভ করা হবে। আপনি একটু কষ্ট করে যারা চেয়ারে নেই চেয়ারে বসে যান, এবং উপরও জায়গা